লিমন, শুরুতে আপনাকে স্বাগত জানাচ্ছি। গরম আসলে অনেক পড়ছে, আমরা আসলে অনুভব করতেই পারছি কেমন অবস্থা। আবহাওয়া অফিস সবশেষ কি বলেছে তাদের খবর দিয়ে আমরা শুরু করতে পারি। আবহাওয়া অফিস খুব একটা আসলে বিভিন্ন ভাবে, যেমন আমাদের রাজশাহীর সহকর্মী তিনি কিন্তু বলছিলেন যে রাজশাহীর আকাশে মেঘের আনাগোনা দেখা যাচ্ছে, সেটি তিনি বলছেন যে এটি একটি সুখবর, কিন্তু আসলে সেটা কতখানি সুখবর সেটি নিয়ে প্রশ্ন আছে। কারণ আবহাওয়া অফিস যেটি বলেছে যে বৃষ্টি যদি হয়ও, কিছু কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনার কথা তারা বলেছেন, বৃষ্টি যদি হয় এই যে গরমের যে তীব্রতা সেটি আসলে খুব একটা কমবে না। অর্থাৎ আমরা যেমন দেখছি 40-এর উপরে, অর্থাৎ 40-42 পর্যন্ত গিয়েছিল, সেটি হয়তো 39-40-এ চলে আসবে। সেক্ষেত্রে কিন্তু এরই মধ্যে কিন্তু নতুন করে আরও 3 দিনের একটা হিট অ্যালার্ট জারি করা হয়েছে। যেটা বলছিলাম যে মেঘে মানে বাতাসে জলীয় বাষ্পের যে কারণেই কিন্তু এই তাপমাত্রাটা বেশি থাকছে, এবং এ কারণেই কিন্তু দিনের তাপমাত্রা আমরা যেটা দেখি সাধারণ সময়, যে দিনের তাপমাত্রা বেশি থাকলেও সন্ধ্যার পর থেকে রাত যত গভীর হতে থাকে তাপমাত্রার পারদটা নিচে নামতে থাকে, কিন্তু এই জলীয় বাষ্পের কারণেই তাপমাত্রাটা কিন্তু একদম ভেতরে একদম যে তাপ যে কমে আসবে, শুষে নেবে, সেটি কিন্তু হচ্ছে না, যে কারণে আসলে দিনে রাতের তাপমাত্রার যে তারতম্য সেটা কিন্তু খুব বেশি হচ্ছে না। এরপরে যদি বলি যে যেটি বলছিলাম যে কিছু এলাকায় বৃষ্টি হলেও আসলে খুলনা এলাকায় কিছু এলাকায় বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে, এবং সেই বৃষ্টি খুব বেশি বৃষ্টি হবে না, কিন্তু সামান্য বৃষ্টি হলেও সেই বৃষ্টিতে তাপমাত্রা কমবে না, বরঞ্চ আমরা দেখেছি যে এরকম সময় তাপমাত্রা যদি 39-40ও থাকে তখন কিন্তু আরও অস্বস্তি যে বিষয়টা সাধারণ মানুষের, যা বিশেষ করে যারা বাইরে থাকে, অস্বস্তিটা কিন্তু আরও বেশি বাড়ে। এবং যেটি বলছিলাম যে এই সব কিছু মিলিয়ে আবহাওয়া অধিদপ্তর যে এখন পর্যন্ত যে পূর্বাভাসটিতে 36 ডিগ্রির নিচে নামার খুব সহসা আমরা তো দেখতে পাচ্ছি, আপনি বলছেন যে 36 ডিগ্রি নিচে নামার আসলে সম্ভাবনা আপাতত নাই। সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে তীব্র তাপপ্রবাহ কিন্তু বয়ে যাচ্ছে। সাধারণ মানুষ আপনি জানেন মাঠে ঘাটে কাজ করছে, আমাদের জীবিকার প্রয়োজনেই বের হতে হয়। আমরা এক্ষেত্রে কি ধরনের সতর্কতা অবলম্বন করতে পারি? এর মধ্যে দেখেছি যে একটু শুরুতে যে প্রতিবেদনটি ছিল আমার, সেখানে কিন্তু মূলত হিট স্ট্রোক থেকে বাঁচতে আসলে কি করানো উচিত, কিন্তু বলা হয় যে জরুরি প্রয়োজন ছাড়া যেন বাইরে এই সময়টা না বেরোয়, কিন্তু আসলে ইনান যে বাস্তবতা, মানুষের জীবন জীবিকা বা যাপিত জীবনের যে একটি তাগিদ, সেখানে কিন্তু না বের হয়ে আসলে উপায় নেই। সেক্ষেত্রে বের হলে যে কিছু ছোট ছোট কিছু এই জিনিসগুলো কিন্তু মানুষের জানা, সবারই জানা, কিন্তু এগুলো আসলে নতুন করে বলা, একটু মনে করিয়ে দেওয়া। এই সচেতনতা শুধু ব্যক্তিগত পর্যায়ে নয়, প্রাতিষ্ঠানিক পর্যায়ে হতে হবে, এবং একটা খুবই স্বাভাবিক একটা জিনিস, একটা ছাতা বা একটা ক্যাপ, এই ধরনের একটা কিছু নিয়ে বের হওয়া, সঙ্গে একটা পানির বোতল ক্যারি করা, এটা কিন্তু খুবই স্বাভাবিক ব্যাপার। এরপরে আমরা কিন্তু দেখলাম হাসপাতালে জ্বর, সর্দি, কাশি, নিউমোনিয়ার পাশাপাশি কিন্তু শরীরে র্যাশ এমন রোগী যেমন আছে, পাশাপাশি আমরা দেখেছি যে ডায়রিয়ার রোগীর একটা সংখ্যাও কিন্তু বেড়েছে। সেক্ষেত্রে বিশুদ্ধ পানি একটা যে খাবার, এবং সেক্ষেত্রে বিশুদ্ধ পানির একটা বোতল ক্যারি করা, এবং সতেজ খাবার, অর্থাৎ পুরনো খাবার না খেয়ে খাবার গরম করে বা সতেজ খাবারটা খাওয়া, বিশুদ্ধ পানি খাওয়া। এরপরে যেটি বলছিলাম প্রাতিষ্ঠানিক পর্যায়ে একটা সচেতনতা দরকার, সেক্ষেত্রে নগর কর্তৃপক্ষ বা অন্যান্য দায়িত্বদাতারা যারা আছেন, ওয়াসার থেকে শুরু করে, এরা যদি নগরের মোড়ে মোড়ে মানুষের জন্য একটু সুপেয় পানির ব্যবস্থা করে দেয়, সেটি কিন্তু আসলে শ্রমজীবী মানুষ যারা আছেন, রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা বা অন্যান্য যারা আছেন, তাদের কিন্তু একটা বড় উপকার হবে এটা দিয়ে। এছাড়া নগরে যে এই মুহূর্তে ধুলা, সেটা বা এয়ার পলিউশনের একটা কারণ হতে পারে, সেটা দিয়ে আসলে শ্বাসকষ্ট সহ নানা ধরনের সমস্যা হতে পারে। সেক্ষেত্রে আমরা দেখেছি যে রাস্তায় যে পানি ছিটিয়ে ধুলোটা একটা নিচে নামানোর ব্যবস্থা, এই ধরনের পদক্ষেপগুলো যদি প্রাতিষ্ঠানিক পর্যায়ে নেওয়া হয় আর ব্যক্তিগত পর্যায়ে মানুষ যদি একটু সচেতন থাকে, তাহলে আসলে এই দাবদাহের যে তীব্রতা, সেটিতে অস্বস্তির পরিমাণটা একটু কমে আসবে। লিমন, শুধুমাত্র আমরা তো বলছি যে বাইরে যারা যাচ্ছে তারা কেমন পরিস্থিতি করবে, শুধু তো আসলে কর্মজীবী মানুষ যেমন রয়েছে, আবার আমাদের কৃষকের যে স্বপ্ন, যে ফসল, এখন অনেকের জন্যই অনেক বাম্পার ফলন হবে, অনেকে স্বপ্ন, এটি কিন্তু আমরা দেখছি গত কয়েকদিন ধরেই ফসলের ক্ষেতেও কিন্তু প্রভাব পড়েছে, বিশেষ করে ধান। এরপর যদি আমরা ধরি আম, লিচু, এখন যে মুকুল বা অবস্থায় রয়েছে, সেক্ষেত্রে এই ফসলের বিভিন্ন জায়গায় আমরা দেখছি ব্যাপক ক্ষতি হচ্ছে, এবং কোথাও কোথাও রেণুপোনাও গরমে কিন্তু নষ্ট হতে যাচ্ছে। তো এই সব মিলেই কিন্তু একটা ক্ষতির মুখে কিন্তু কৃষকরা পড়েছে। এ নিয়ে আমাদের একটি প্রতিবেদন রয়েছে, সেটি এখন দেখে নেব। প্রখর রোদকে সঙ্গী করেই শুরু হয় সকাল, বেলা গড়ার সঙ্গে সঙ্গেই তপ্ত হয় সূর্য, পুরে ফসলের মাঠও। 15 দিন পরই নওগাঁয় বোরো ধান কাটার মৌসুম শুরু। তার আগেই খরতাপে ধানে দেখা দিয়েছে চিটা রোগ। পানির স্তর নেমে যাওয়ায় ঠিকমতো সেচও দেওয়া যাচ্ছে না। এতে তাপপ্রবাহে ফলন বিপর্যয়ের শঙ্কায় কৃষকেরা। ধানের ভেদ পানি থাকতেছে না,
মাটি শুকিয়ে যাচ্ছে, মেশিন গালারা পানি দিতে পারছে না। পানির প্রচণ্ড সংকট, মাঠ একবারে ফাটে চৌচির হয়ে গেছে। খরতাপে দিনাজপুরের অধিকাংশ বাগানে লিচুর শতকরা 25% ক্ষতি হয়েছে। লিচুর গুটি ঝরে পড়ছে। পানি ছিটিয়ে কোনো রকমে গাছে লিচু টিকিয়ে রাখার আপ্রাণ চেষ্টা বাগান মালিকদের। বাগানের মুকুল জ্বলে যাচ্ছে, কড়া জ্বলে যাচ্ছে। এখন শেষ পর্যন্ত কি হবে আল্লাহই ভালো জানে। পানি দিচ্ছি, বাগানে বীজ দিচ্ছি, এমনিতে ফলন কম এবার। অন্যান্য ফসলের জমিরও একই অবস্থা। বারবার জমিতে সেচ দিয়েও কোনো সুফল মিলছে না। অন্যদিকে চরম বিপর্যয় নেমে এসেছে রেণুপোনা ও মাছ উৎপাদনেও। বৃষ্টির অভাব আর ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়ায় পানিশূন্য পুকুরগুলো। সামান্য পানিতে রেণু ও পোনা দিলে তা গরমে মারা যাচ্ছে। এতে লোকসানের মুখে পড়েছেন চাষি ও ব্যবসায়ীরা। এই সময় প্রচুর সিজনে মাছ বেচা কিনা করি, এই গরমের কারণে আমরা মাছ বেচতে পারছি না। জমি জায়গায় ফাইটে খোঁড়া হয়ে যাচ্ছে, কিভাবে আমরা উৎপাদন করবো? মাছ পাঠাচ্ছি, মাছ যাইতে যাইতে গরমে মরে যাচ্ছে। হ্যাচারি মালিক সমিতির দেওয়া তথ্য মতে যশোরের 36টি হ্যাচারিতে বছরে 1.5 লাখ কেজি রেণু উৎপাদন হয়, কিন্তু বর্তমানে খা করছে হ্যাচারিগুলো। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ। দেখছিলাম প্রতিবেদনটি না, এর দিনাজপুরে কিন্তু আমাদের সহকর্মী দুলাল রয়েছেন, সেখানে তিনি মাঠেই রয়েছেন একটি, সেখানের ফসলের কি অবস্থা সেটা একটু জেনে নেই এই মুহূর্তে। দুলাল, প্রচণ্ড তাপদাহ এবং খরার কারণে দিনাজপুরে আপনার ফসলের কিন্তু আপনার একটা বিপর্যয়ের দিকে যাচ্ছে। বিশেষ করে আপনার দিনাজপুরে প্রধানতম দুটি ফসল হচ্ছে আমন এবং বোড়ো। এই বোড়ো মৌসুমে আমরা দেখছি যে এখন পর্যন্ত খুব একটা যে ভালো অবস্থার মধ্যে আছে বলা যাবে না, কারণ পানি রীতিমতো শেষ এখানে চলছে। আপনার যে আমরা দেখছি যে এখানে মোটর এবং শ্যালো এবং সোলার পাম্প দিয়ে কন্টিনিউয়াসলি এখানে আপনার সেচ দেওয়া হচ্ছে। কারণ এখানে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ডিডিজিটা বলেছেন যে এই দীর্ঘায়িত হলে, তাপমাত্রা দীর্ঘায়িত হলে কিন্তু ফসলের কিছু হলে আপনার এফেক্ট হবে। বিশেষ করে 40 ডিগ্রিকে ক্রস করলে, এখন দিনাজপুরে 37.1 ডিগ্রি সেলসিয়াস এখানে চলছে। ইতিমধ্যেই কিন্তু ধান খেতে আমরা যেটা কৃষকের সঙ্গে কথা বলেছি যে মাজরা পোকা, গোড়া পচা এবং এই ধরনের পোকার কিন্তু কিছুটা আপনার আবির্ভাব দেখা দিয়েছে। এই কারণে যারা কৃষক তারাও কিন্তু আপনার বিভিন্ন কীটনাশক এবং তারা স্প্রে করছেন। এবং মূল কথা যেটা হচ্ছে যে জমিতে পানি ধরে রাখার জন্য আপনার যে সেচ যে ব্যবস্থা সেটি কিন্তু আপনার সারাক্ষণই তারা সেচ দিচ্ছেন। পাশাপাশি আরেকটি বিষয় বলে রাখি যে দিনাজপুরে যে লিচুর কিন্তু আরেকটি আপনারা যে ক্ষতির সম্মুখীন হচ্ছে। আপনি জানেন যে এটি লিচুর মৌসুম। দিনাজপুর কিন্তু একটা লিচু সমৃদ্ধ জেলা। এখানে এই তাপদাহের কারণে লিচুর যে আপনার যে মুকুল এবং পাশাপাশি আপনার যে গুটি সেগুলো কিন্তু আপনার কালো হয়ে যাচ্ছে। অনেক জায়গায় আমরা লক্ষ্য করেছি যে বাগানগুলোতে লিচুর গুটি পড়ে যাচ্ছে। এবং এটিও কিন্তু কৃষি বিভাগ বারবার বলছেন যে একমাত্র সেচ এবং স্প্রের মাধ্যমেই আপনার এই লিচু আপনার রক্ষা করা যায়। দিনাজপুরে যে তাপদাহ আপনার চলে আসছে সেটা যদি দীর্ঘায়িত যদি হয় তাহলে দিনাজপুরের শুধু ধান এবং আপনার লিচু না, অনেক কিছুর আপনার ফসলের ক্ষতির সম্মুখীন হবে এই এলাকার কৃষকরা। আমার কাছ থেকে সর্বশেষ এই ছিল। জি দুলাল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবং আমরা যেমন দেখলাম যে তিনি বলছিলেন যে বেশ কিছু পোকার আক্রমণের কথা বলছিলেন। এই অবস্থায় যে সংকটে কৃষকরা রয়েছে তাদের জন্য কৃষি বিভাগের পক্ষ থেকে আসলে কি ধরনের পরামর্শ নেওয়া হচ্ছে, মানে তারা কিসে স্বস্তি পাবে, কি ধরনের খবর? কৃষকের স্বস্তিটা এখন সবার আগে দরকার, কারণ তারা মাঠে গিয়ে যে কাজ করবে সেটাও কিন্তু তাদের একটা শারীরিক একটা কিন্তু এরপরে মাঠের গিয়ে যখন এই দশা দেখবে তখন তারা মানসিকভাবেও কিন্তু আসলে আর্থিকভাবেও কিন্তু ভেঙে পড়বে। কৃষকের স্বস্তির জন্য যদি বলি, কৃষি বিভাগ কিন্তু বেশ কিছু পরামর্শ দিয়েছে, তার মধ্যে বেশ কিছু ধান আছে এই মুহূর্তে, যেমন দুলাল ভাই বলছিলেন যেটি দুলাল যে মাজরা পোকার যে আক্রমণ থেকে শুরু করে অন্য যে বিষয়গুলো, সেই ক্ষেত্রে কিন্তু তারা বারবারই বলছেন এই ক্ষেত্রে ওষুধ দেওয়ার ক্ষেত্রে এই সময়টাতে কিন্তু অবশ্যই পরামর্শ নেয় কৃষি বিভাগের, কারণ ওষুধের ডোজটার স্বাভাবিক সময় কৃষকরা হয়তো জানেন, কিন্তু এই সময়টা এত তাপে কি করবেন সেটাই একটু জেনে নেওয়া। আর যেসব ফসল একটু তুলনামূলক পরিপক্ক হয়েছে এটি কিন্তু তাদের কেটে নিতে বা তুলে নিতে একটা পরামর্শ দিচ্ছেন। এরপরে সেচের কথা অবস্থা তো আমরা দেখলামই, সেক্ষেত্রে তিনি বলছে বা পরামর্শ দেওয়া হচ্ছে যে প্রয়োজনে একাধিকবার, দিনে সকালে একবার দেওয়ার নিয়ম থাকলেও সকালে বিকাল করে আলাদা করে, কারণ আমরা দেখছিলাম গতকালকে একটি প্রতিবেদনে দেখেছি সেচ দেওয়ার পর কিছুক্ষণের মধ্যেই শুকিয়ে যাচ্ছে, সেক্ষেত্রে একাধিকবার দেওয়া যেতে পারে। আম আর লিচুর ক্ষেত্রে যে পানির স্প্রেটা করে সেটাও আসলে বারবার করা বা বাড়িয়ে দেওয়া,
এবং এরপরে আমরা দেখি যে যদি এমন হয় পরিপক্ক হলে দ্রুত কেটে ফেলা, কিন্তু সংরক্ষণেও কিন্তু অনেক ঝামেলা হচ্ছে, বিশেষ করে তরমুজ বা এই ধরনের ফসল কিন্তু সংরক্ষণের ঝামেলা হচ্ছে। সেক্ষেত্রে কিন্তু এই সংরক্ষণের ক্ষেত্রেও কিন্তু একটু যত্নবান হওয়া বা পরামর্শ নেওয়া কৃষি কর্মকর্তা, এবং সব কিছু মিলে আসলে প্রয়োজনে কৃষি কর্মকর্তা যারা রয়েছেন তাদের আসলে বারবার তাদের দ্বারস্থ হওয়া, কৃষকদের যে কোনো সমস্যা এই সমস্যা তাদের কাছে গিয়ে আসলে পরামর্শ নিয়ে অবস্থা বুঝে আসলে ব্যবস্থা করাটাই বোধহয় বুদ্ধিমান। একদম ঠিক লেমন, কারণ কৃষক বাঁচলেই বাংলাদেশ বাঁচবে এবং আমরা ভালো থাকবো। লেমন, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দাবদাহ পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে যুক্ত ছিলেন সহকর্মী রাশেদ লিমন, সংযুক্ত ছিলাম তার সঙ্গে।